দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম ভ্যাট ট্যাক্সের জটিলতা ও সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। পাশাপাশি ভ্যাট ট্যাক্সের একটি জটিলতা তৈরি হয়েছে। একবার আমরা জানি যে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছিল, সেটি আবার কিছু ক্ষেত্রে কমিয়ে নেওয়া হয়েছে। এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। আছেন ব্যারিস্টার মিতি সানজানা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং ভ্যাট ট্যাক্সের কথা যেহেতু বলছিলাম, প্রথমেই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছেই জানতে চাই, এই যে সরকার 100-রও বেশি পণ্য এবং সেবার উপরে ভ্যাট আরোপ করলো, কিছু সেবার উপরে ট্যাক্স আরোপ করলো এবং পরবর্তীতে তারা কিছু জায়গা থেকে আজ আমরা দেখলাম সরে এসেছে। যে ভ্যাটগুলো 15% ছিল সেগুলোকে 10% করা হয়েছে এবং আরও কিছু জায়গা থেকে সরে এসেছে। সব কিছু মিলিয়ে আপনি কি বলবেন, এই যে পরিবর্তনটিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। ভ্যাট বা ট্যাক্স যেটা আরোপ করা হয়েছে, এটা মূলত একটা ইনডাইরেক্ট ট্যাক্স হুইচ টাচেস এভরিবডি। ডাইরেক্ট ট্যাক্স টাচ করে যার আয় আছে, যার আয়কর দেওয়ার কথা তার বেলায় ডাইরেক্ট ট্যাক্স, এটা আয়কর। কিন্তু ভ্যাট হচ্ছে ভ্যাট টাচেস এভরিবডি। ওই একজন ভিখারিরও জিনিসের যে দাম, একজন বড় টাওয়ারের মালিকেরও ওই একই দাম, একই জিনিস। সেই জন্যে ভ্যাট আর ট্যাক্সের উপরে বা যেটা দেওয়া হয়েছে সেটার উপরে বেশি জনগণের উপরে বেশি পড়ছে। এই জন্যই যে ডাইরেক্টলি তারা ইনভলভড হচ্ছেন। কর বাড়াইলে সে যার কর আয় হবে সে তার উপরে যাবে, সে হয়তো প্রতিক্রিয়া জানাবে। কিন্তু ভ্যাট যেহেতু সকলের উপরে পড়ে, সেহেতু প্রতিক্রিয়াটা জানানো হচ্ছে বিশেষ করে স্বাভাবিক। আপনি যেটাকে জটিলতা বা অন্য কথা বলছেন আর কি। বিষয়টা হচ্ছে যে এই সময়ে এখানে কেন উঠছে, তিনটা কারণে এই সমালোচনাটা বেশি আসছে। একটা হচ্ছে যে এটা একটা অর্থ বছরের মাঝামাঝি সময়, যে পদ্ধতিতে এটা আরোপ করা হয়েছে এটা সাধারণত অর্থ বছরের শেষে বাজেটে অর্থ আইন এনে তারপরে আরোপ করা হয়। এই জাতীয় জিনিসগুলো করে পরের বছর থেকে সেটার ইমপ্লিমেন্ট হয়। অর্থ বছরের মাঝখানে ওই অর্ডিন্যান্স জারি করে, অর্থাৎ সংসদ যেহেতু নাই, সংসদের কোনো আলোচনার ব্যাপার নাই, বা ইভেন একটা বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা নাকি মাঝে মাঝেই হয়? এটি কি বাংলাদেশের নজিরবিহীন কোনো ঘটনা যে বছরের মাঝখানে আমি ভ্যাট বাড়িয়ে দিলাম, নাকি মাঝে মাঝে এরকম হয়? আমি নজিরবিহীনও বলবো না, আর মাঝে মাঝে হয় এটাও অস্বীকার করবো না। আমি এটা বলছি না, যখন প্রয়োজন হচ্ছে তখন করা হচ্ছে। এখানে যেটা কেন সমস্যা বা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা আনটাইমলি দেওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ এটা তো জুন মাসে দিলে হতো বা দেওয়া যেত। এখানে যেহেতু অর্ডিন্যান্স জারি করে দেওয়া হচ্ছে, সেই জন্য একটা পদ্ধতিগতভাবে একটা মানুষের মনে আসছে যে, কারণ আমি আগের থেকে যদি না জানি, একটা অর্থ বছরের শুরুতেই শেষে যদি আমি জানি যে আগামী বছর আমার এত ভ্যাট দিতে হবে, তাহলে আমি সেইভাবে একটা প্ল্যান করতে পারি। কিন্তু আমি যদি বছরের মাঝখানে যদি এই চেঞ্জটা করি, তখন আমার এদিকের ব্যবসারও সমস্যা, সামনেরও দিন চালানো খুব সমস্যা হতে পারে। আর এখানে মেন হচ্ছে যে প্রতিক্রিয়াটা কিন্তু জনগণের থেকে, ব্যবসায়ীর না। ব্যবসায়ী হচ্ছে সে কেনা বেচা করে, যার উপরে যেই পড়বে সেখানে তার সরকার বলছে রাজস্ব আদায় কম, আইএমএফ এর প্রেসক্রিপশনে তারা এটি বাড়িয়েছে। হ্যাঁ, আমি কোথায় আসছি, ওটাই আসি আমি। এই যে রাজস্ব আদায় কম, আমি একটা সম্পূরক প্রশ্ন করি, আমাদের এনবিআর এ যে পরিমাণে দুর্নীতি রয়েছে সেগুলো কি বন্ধ হয়ে গেছে? আপনার প্রশ্নটা খুব সরাসরি হয়ে গেল। আমি বলছি আইএমএফ বলেছে, আইএমএফ কিন্তু এরকম ভ্যাট বা এইসব বাড়াও এইসব কথা বলেনি। ও তো ইন জেনারেল কথাবার্তা, যে তোমার করের আদায় কম, তোমাকে এটা বাড়াতে হবে, ট্যাক্স জিডিপি রেশিও এটা তোমার বাড়তে হবে। সে কথার কথা আগামী বছর তোমার বা এই বছরই আরও 26,000 কোটি টাকা তোমার ট্যাক্স আসতে হবে, আয় আসতে হবে। আপনি শেষে যে ইঙ্গিত করলেন যে এনবিআর তার যা সব কাজ করে এইটা 26,000 কোটি টাকা আয় করতে যেত, সেই সব পদগুলোর মধ্যে সে বেছে নিয়েছে যে আমি একটা ট্যাক্স আর ভ্যাট বাড়িয়ে দিই, দিয়ে একটা ইরিটেট পরিস্থিতির সৃষ্টি করলো। কারণ ভালো করেই সবাই জানে যে এই টাইমের মধ্যে এইটা দিয়ে ওই 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 অতিরিক্ত টাকা আদায় করা আসলে খুব কঠিন। কারণ তার সেই ধরনের প্রস্তুতি, সেই ধরনের তার অবস্থা। সবচেয়ে বড় কথা, ভ্যাটটা নেওয়া হয় অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরের থেকে, অর্থাৎ মানুষের কেনা বেচার বিষয়ের থেকেই আসে। মানুষের কেনা বেচার ক্ষমতা যেখানে সীমিত এবং পাচ্ছে না, সেখানে হঠাৎ করে
এই ভ্যাট বাড়িয়ে IMF এর ওই শর্ত পূরণ করা এটা ঠিক ইকুইটেবল হয়নি আর কি, হয়নি, সেই জন্যই প্রতিক্রিয়াটা বেশি হচ্ছে। আর একটা পয়েন্ট হচ্ছে যে 100টা পণ্য বলা হচ্ছে, কিন্তু যে জিনিসে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় বা হিট করে সেই সব জিনিসের উপর কিন্তু এটা করা হয়নি। এটা মূলত ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আপনার ওই অন্য ধরনের জিনিস, যেটা অন্য আপনি যদি ক্লাসিফাই করে দেখবেন যে যারা বড় কিছু জিনিস আছে মধ্যবিত্তকে হিট করে, এটা ঠিক। আর কিছু জিনিস আছে সেবার পরে, যেমন আপনি বলেন কিছুটা উঠাই নিয়েছে, অলরেডি উইথড্র করতে গিয়েছে, সেটা গিয়েছে যেমন কি বলে রেস্টুরেন্টের মানুষের খাবার দাবারের ব্যাপার, ওখান থেকে তারা একটু পিছিয়ে আসছে। আজকে দেখলাম ইন্টারনেটের উপরেও অনেকে দাবি করছে, কারণ এগুলো ডাইরেক্টলি খুব একটা সেবার উপরে ফেলাটা ঠিক হয়নি আর কি। সুতরাং এইরকমভাবে দাবি জানাতে জানাতে ওনার লিস্ট কিন্তু কমে আসবে, পারবে না, কারণ এটা বাস্তব ভিত্তিক হয়নি বা ভালো করে করতে হবে, বাস্তবভিত্তিক হয়নি। এবং সরকার কেন দ্বিধান্বিত এইসব সিদ্ধান্ত নিতে, সেই বিষয়ে আমি আলোচনা করব। আপনার কাছে আসতে চাই, সংবিধান সংস্কার কমিশন তারা যে রিপোর্টটি দিয়েছে সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। সর্বপ্রথম আমি জানতে চাই যে বাংলাদেশের নাম পরিবর্তন, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই নামটি পরিবর্তন হবে, সেটি জনগণতান্ত্রিক বাংলাদেশ। দেখুন, ক্ষমতার পালাবদল হচ্ছে বা হয়েছে সব সময়, তো নামেরও পরিবর্তন আসতে পারে বারবারে, কিন্তু আমরা সব সময় দেখি যে জনগণের ভাগ্য আসলে বদল হয় না, যতবারই ক্ষমতার পালাবদল হোক না কেন। তো আমরা খুব অপটিমিস্টিক, কারণ যে ধরনের সুপারিশগুলো আসলে এসেছে, নামের কথায় আসছি আমি, যে নাম পরিবর্তন হয়ে গেলেই যে সেটি আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা সবকিছুর প্রতিফলন ঘটবে, বিষয়টি তা নয়। ছোট ছোট করে বিষয়গুলো জানতে চাবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই নামটিতে কি কোনো প্রবলেম আছে কিনা? এটি আসলে কেন এই ধরনের, আমি নিজে আসলে ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম দেখি না, বা এই পরিবর্তনের ফলেও আসলে সেটি কি সুফল বয়ে আনলো বা সেটি আসলে কি ইমপ্লাই করে সেটি আমরা জানি না। এবং যেটি বলছিলাম যে নামের পরিবর্তনের সাথে তো আসলে কিছু আসে যায় না, আর সব কিছু মিলে আসলে আমাদের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটির আসলে কতটুকু প্রতিফলন ঘটবে এই সব সংস্কার বা পরিবর্তনের মাধ্যমে, সেটি আসলে বিবেচ্য বিষয়। কিন্তু ওভারঅল যদি একটি একটি করে বলি, যে নাম বাদ দিয়ে, নাম তো আসলে আসে যায় না কিছু, এটাই বলছি। ধরেন ডিজিটাল নিরাপত্তা আইন থেকে আমরা যখন সাইবার নিরাপত্তা আইন নামটি বদল করলাম, ভেতরে সব কিছুই রেখে দিলাম, তাতে করে কিন্তু আমার কোনো সুফল বয়ে আনলো না। খুবই গুরুত্বপূর্ণ, সংসদের কাঠামো চেঞ্জ হচ্ছে, বাইক্যামেরাল হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট এই যে আইনসভা হচ্ছে, এটি কিভাবে দেখছেন আপনি? এই যে বিষয়টি পৃথিবীর অনেক যেগুলো উন্নত দেশ রয়েছে সেখানে কিন্তু খুব সাকসেসফুলি এই যে বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেমটা যে সেটিকে কিন্তু তারা অ্যাডপ্ট করেছে, এবং ভেরি স্মুথ অপারেশনের মাধ্যমে কিন্তু এটি দিনের পর দিন চলছে। তো বাইক্যামেরাল যে সিস্টেমটি, সেখানে আসলে সাধারণ দর্শক যারা আছেন তাদেরকে আমরা যদি বলি, সেক্ষেত্রে যে একটি 2 কক্ষ বিশিষ্ট, আমাদের যে আর্টিকেল 65 রয়েছে সংবিধানের, সেই সংবিধানের 65 অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটি আপনার ইউনিক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম ছিল, সংসদীয় ব্যবস্থা, যেখানে শুধুমাত্র একটি কক্ষ ছিল, এবং সেখানে যেই গভর্নমেন্ট জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা একটি সংসদ ফর্ম করতেন এবং সেখানে তারা আইন পাস করতেন, যার ফলে সেখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের খুব অভাব ছিল। যেই ধরনের আইন তাদের প্রয়োজন মতো তারা তার আইনগুলো পাস করেছেন অতীতে আমরা দেখেছি, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই সেটি দেখা যাচ্ছে, যেই যতবারই ক্ষমতায় আসুক না কেন। তো এই যে বাইক্যামেরাল যে পার্লামেন্টারি সিস্টেম, যে সিস্টেমটি, এখানে কিন্তু যদি আমরা দেখি, এটি আসলে আমি বলবো যে এটা আসলে একটি অত্যন্ত আধুনিক এবং চমৎকার একটি সিস্টেম। বিদেশের অন্যান্য দেশে 2টি কক্ষ থাকবে, নিম্ন কক্ষ যেটি আসলে লোয়ার হাউস, সেটি জনগণের ভোটে সরাসরি তারা নির্বাচিত হবেন, এবং আইনটা তৈরির পরে সেটি আসলে আপার হাউসের অনুমোদন ক্রমে। তো আমাদের এখানে আপার হাউসের কথা যেটি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আনুপাতিক হারে সেখানকার সদস্যরা সেখানে সিলেকশন হবে তাদের, এবং সদস্য সংখ্যা থাকবে 105 জন। 105 জন সংখ্যার ব্যাপারটি আসলে তারা প্রপোজ করছেন, এটি যেহেতু একটি আমি বলবো যে আসলে খসড়া আকারেই রয়েছে। তো সেখানে আমি মনে করি যে অনেক চেক অ্যান্ড ব্যালেন্সের সুযোগ রয়েছে, অনেক ভালো দিক রয়েছে। নেপালের মতো একটি দেশ, তারা কিন্তু একটি ছোট্ট দেশ, অনেকেই বলছে যে আসলে এই যে ক্যামেরাল একটি যে সিস্টেম, সেটার থেকে এত দ্রুত এটিকে আসলে সম্ভব কিনা, কারণ এখানে তো আপনার সাংবিধানিক চেঞ্জ, রাজনৈতিক প্রেক্ষাপটের একটি চেঞ্জ এবং আইনগত অনেকগুলো পরিবর্তনের বিষয় কিন্তু এখানে এসে যাচ্ছে। এখানে অনেকেরই মনে হচ্ছে ব্যাপারটি আসলে অলিক, আদৌ এটি সম্ভব কিনা।
কিনা। 2015 সালে কিন্তু নেপালে ক্ষমতা যাতে বিকেন্দ্রীকরণ হয়, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সেটির জন্য যাতে সব শ্রেণী পেশার সব ধরনের মানুষের যে ভয়েসটা সেটি আসলে যাতে যে জাতীয় যে শাসন ব্যবস্থা সেখানে যাতে প্রতিফলিত হয়, সেজন্যই কিন্তু আসলে এই বিকেন্দ্রীকরণের বিষয়টি, চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি। তো কাজেই নেপাল যদি করতে পারে, বাংলাদেশে কেন সেটি হবে না? আপনি ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছেন, এখানেও আরও একটি সিদ্ধান্ত এসেছে যে প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান একই ব্যক্তি হতে পারবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি সম্ভব কিনা, এটি আদৌ বাস্তব কিনা, সেটি নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। আমি ফিরছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাই, এই যে শুল্ক কর বাড়ানোর একটি সহজ পথ বেছে নিল অর্থ মন্ত্রণালয় এবং এটি থেকে তারা সরেও এসেছে কিছুটা। তারা রেস্টুরেন্টের উপরে যে 15% ভ্যাট দিয়েছিল সেটিকে 10% করছে, পোশাকের উপরে যে ভ্যাটটি দিয়েছিল সেটি কমিয়ে আনছে, সেটিও 15% থেকে 10% করা হচ্ছে, আগে 7.5 ছিল। এই যে একটি সিদ্ধান্ত নেওয়া হলো এবং সেটি থেকে আবার সরে আসা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি তো এটাকে খুব ন্যাচারাল মনে করি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা চেঞ্জ করবো না বা করতে পারবো না এটা কিন্তু ঠিক না, বা করেছি বলেই যে আমার ওই সিদ্ধান্তটা ভুল ছিল একথা মনে করার কারণ না। কথা হচ্ছে যে 2012 সালের যে ভ্যাট আইন ছিল সেখানে ছিল, প্রথমে বলা হয়েছিল যে সকল অ্যাট দ্য রেট 15% করে হবে সকলের। তারপর পরে দেখা গেল যে না, 15% ঠিক মতন হচ্ছে না, অনেকে দাবি দেওয়া জানিয়ে 3-4টা রেট ছিল, কোনোটা 7, কোনোটা 8, কোনোটা 9, কোনোটা 10, এইভাবে। এইবার যেটা করেছে এটা আমি অ্যাক্রস দি বোর্ড সকলকেই ওই 12-15-তে নিয়ে গিয়েছে আর কি। তা ওই সময় 12 সালেও যখন 15-তে নেওয়ার কথা উঠেছিল তখনও যেমন প্রতিবাদ হয়েছিল, এখনও এই যে আবার 15-তে নিয়ে যাওয়াতে সেক্টর ওয়াইজ স্বাভাবিকভাবে প্রতিবাদ করতেই পারবে, করছে যে আমার বেলায় আপনি 15 ধরলি তো আমি তো বেঁচে বাঁচবো না, আমার বেলায় আপনি কমান, এই যে ব্যাপারটা সেইটাই হচ্ছে। তো সেইটাই, এটা তো ট্রায়াল এরারের ভিতর দিয়ে হবে। সরকার একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত যদি মনে করা যায় পরবর্তীকালে যে না এটা ঠিক হয়নি বা এটা কমানো সম্ভব উচিত, কমাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক বর্তমান পরিস্থিতিতে বিদেশি ঋণ আসছে না, শুধুমাত্র বিদেশি ঋণ না, দেশীয় যারা বিনিয়োগ করছে তারাও বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। পাশাপাশি আপনি যদি দেখেন আমাদের খাদ্যের যে মূল্যস্ফীতি সেটি 14%-এর উপরে, 14%-এর উপরে। এই পরিস্থিতিতে যে ভ্যাটটাই বাড়ানো হচ্ছে সেটি কিভাবে প্রভাব পড়বে জনমানুষের উপরে? পড়বে ওইসব পণ্যের, যেসব পণ্য অধিকাংশ মানুষকে এফেক্ট করে। কিছু কিছু পণ্য আছে বিলাস জাতীয় দ্রব্য, সেটা ছিল হয়তো 8, এখন 15 করা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 10টি পণ্যের যদি দাম বাড়ে, সাথে সাথে দেখা যায় চালের দাম বেড়ে যায়, ডালের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়। বাংলাদেশ না তো, পৃথিবীর সব জায়গায় আপনি ব্যবসা করতে গেলে তো এটা হবেই। এখন এখানে বুঝতে হবে যে আমি এক একটা রেট দিয়ে ট্রাই করছি, আমি আপনার আগের ওই পয়েন্টে যাই, আমি ওইটা ইমপ্লিমেন্ট করতে পারি না, মানে অর্থাৎ আমার যেখানে যা করার কথা আমি সেটা পাচ্ছি না, না পেরে ওই ব্যর্থতাটা, আমি ব্যর্থতা শব্দই বলি, ওই ব্যর্থতা থেকেই আমি এখানে একটা সহজ একটা, ওই যে বললাম না এটা ইনডাইরেক্ট ট্যাক্স, সহজভাবে আমি এই পথটা নিয়ে দেখছি যে কি করা যায়। তো এটা তো অবশ্যই সমালোচনার যোগ্য এবং বিষয়টা সেই নিরিখে দেখারও বিষয়। হ্যাঁ, একটা জিনিস করলে তাদের যুক্তিটাও ওইটাই, তারা বলছেন যে আমি এইটা সময়ে আমি রেটটাকে আরেকটা ট্রাই করে দেখি আমি বাড়াতে পারি কিনা। কিন্তু এর জন্যে যে হয়তো স্টাডি দরকার ছিল, সে স্টাডিও নিশ্চয়ই তারা করেছেন। তারা এনবিআর খুব শীঘ্রই একটা দেবে, ওরা একটা সংবাদ সম্মেলন করে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করবে কেন এটা করলো, কারণ এটা জানানো খুব জরুরি, দরকার এই জন্য, কারণ এখন পার্লামেন্ট নাই, উনি নিজে ওনারা বসে ওঠে বানিয়েছেন, সরকার বানিয়েছে, যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার মানে জনগণের সরকার, সুতরাং জনগণের কাছে তাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে যে কেন এটা উনি দিয়েছেন। আমি মনে করি সব জায়গায় বাস্তবতাকেই মানতে হবে, সবাইকেই। আপনাদের জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, তাকে ছাগলকাণ্ডে গতকালকে গ্রেফতার করা হয়েছে, তাকে এবং তার স্ত্রীকে। এই যে আমি প্রথমেই বলছিলাম যে এনবিআর এর দুর্নীতি কি বন্ধ হয়েছে, তারা বলছে যে রাজস্ব আদায় কম। রাজস্ব আদায় কম কেন? এবং এই যে আমরা দেখছি যে আপনাদের এনবিআর এর সদস্যদের এভাবে গ্রেফতার করা হচ্ছে, সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বোধহয়। আপনি আপনাদের এনবিআর বললেন, আমি একসময় আমাদের এনবিআর, সাবেক না, আমি বলি আমাদের এনবিআর। আমাদের এনবিআর এর ব্যর্থতা, দোষ, দুর্নীতি অবশ্যই
কাউন্ট করতে হবে, দেখতে হবে। কারণ ওই যে বললাম ওর ব্যর্থতার জন্য, যেমন আইএমএফ বললো যে তুমি 25,000 কোটি টাকা বেশি আয় করো, হ্যাঁ করতে বললো, উনি ওনার দায়িত্ব না পালন করে মতিউর কাণ্ড বলেন আর যে বলেন আরো বহু জায়গায় বহু ক্ষেত্রে আছে, বহু লোকের বড় বড় কোম্পানি 15,000 কোটি টাকা আপনার ভ্যাট ফাঁকি দিয়ে গেছে, তাকে ধরা হয়নি কেন? তার তো ধরতে হবে, ওই টাকাটা আসলেই তো হয়ে যেত। তারপরে বিভিন্ন সেক্টর কর্পোরেশনের কাছে এনবিআর কিন্তু বহু টাকা পাওনা আছে, সেই টাকাগুলো আসলেই হতো। সেই সব সহজ পথে না যেয়ে, সেই সব ব্যাপারে না যেয়ে এখানে আমি একটা নতুন করে একটা ভ্যাট আরোপ করে একটা অর্থনীতির এরকম একটা জটিল সময়ে জনগণকে সকলকে হার্ট করে আমি এটা করলাম। তাই নিশ্চয়ই তাদের হাতে সেই ধরনের স্ট্রং যুক্তি থাকা দরকার, নিশ্চয়ই আছে, তারা সেটা ব্যাখ্যা করবেন। কারণ এটা তো জনগণের উপরেই করটা পড়ছে। জি, আমরা সেই ব্যাখ্যার জন্য অপেক্ষা করব। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মিতি ইসলাম জানা। আপনার কাছে জানতে চাই, আমরা বলছিলাম প্রধানমন্ত্রী এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি, প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি কি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব কিনা? দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন পার্টি চিফকে যেভাবে করে ব্যক্তিকরণ করা হয়, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ব্যক্তি পূজার যে ধরনের একটি টেন্ডেন্সি বা প্রচলন কাস্টম, সেখানে আসলে পার্টি চিফ প্রধানমন্ত্রী হবেন না, সেই ব্যবস্থাটি আসলে কতটুকু ফিজিবল হবে, প্র্যাকটিক্যালি সেটি আসলে কতটুকু সম্ভব, এটি কিন্তু একটি দেখার বিষয় আছে। এখানে হয়তো হতে পারে যে একবারের বেশি দুইবার হতে পারবেন না, এইভাবে হয়তো বা সংস্কারের বিষয়টি চিন্তা করা যেতে দুইবার হতে পারবেন এরকম একটি সুপারিশ দিয়েছে। এই ধরনের একটি স্লোলি এই ধরনের একটি বিষয়ের মধ্যে দিয়ে যাওয়া যায়, কিন্তু আমার কাছে প্র্যাকটিক্যালি এটিকে ফিজিবল মনে হয় না, কিন্তু হওয়া উচিত। যেটি হতে পারবে না দেখে সেটি আর কখনোই হবে না, বা সেটি হবে না নতুন করে আমরা স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে, সেখানে তো অবশ্যই কিছু র্যাডিক্যাল চেঞ্জের কথা আমাদেরকে মাথায় আনতে হবে এবং সেটিকে চেষ্টা করে যেতে হবে। তো কাজেই আমি মনে করি যে ধীরে ধীরে এই পরিবর্তনের দিকে আমাদেরকে আগাতে হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ, এক লাফে কিন্তু আমি সেই জায়গায় যে পৌঁছানো সম্ভব না। আপনার কি মনে হয় এই বিষয়টি নিয়ে আরো আলোচনা হওয়া দরকার? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, এবং অনেক কিছু পজিটিভ আমি যেই বিষয়গুলো দেখলাম, এবং সংবিধানের মূলনীতি হিসেবে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে, যে সমতা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববাদ ও গণতন্ত্র, এই যে বিষয়গুলো, আমার কাছে এই বিষয়গুলো খুব ভালো লাগছে। এবং এগুলো আসলে থিওরিটিক্যালি তো আমরা অনেক কিছুই দেখে এসেছি, অতীতেও দেখে এসেছি, ভালো ভালো কথা শুনে এসেছি, কিন্তু এই স্বাভাবিকভাবেই একটা সমালোচনা আসবে, যে এসে গেছে অলরেডি, যে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হচ্ছে। আমাদের সংবিধানে অন্যান্য জায়গায় সকল ধর্মের মানুষের অধিকার প্রোটেক্ট করা হয়েছে, তারপরও মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা থাকা দরকার আছে কিনা? হ্যাঁ, আমি নিজে ব্যক্তিগতভাবে যদি আমাকে এই প্রশ্নটি করা হয়, আমি মনে করি যে এটি থাকার প্রয়োজন রয়েছে। এবং এই সাথে সাথে বহুতত্ত্ববাদ একটু অন্যভাবে এসেছে, যেখানে কিনা আসলে বলা হয়েছে বিভিন্ন ডাইভার্স মানুষের, যে মানে আমাদের কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একটা মনোলিথিক স্টেটে রাষ্ট্রতে পরিণত হচ্ছে আমরা, যেখানে ডাইভার্সিটির খুব অভাব, যে শুধুমাত্র বাঙালি মুসলমান যারা তাদেরকেই আমরা শুধুমাত্র ধরে নিচ্ছি, যে তারাই শুধুমাত্র প্রিভিলেজ, তারাই শুধু এই রাষ্ট্রের থাকার অধিকার, তাদেরই সমস্ত অধিকার। তো এই জায়গাটির থেকে বের হয়ে আসা যেটা, সেই জন্যই কিন্তু বহুতত্ত্ববাদ বিষয়টি কিন্তু এবারের মূলনীতিতে এসেছে। তো যে কোনোভাবেই আসুক না কেন, এখানে তো অবশ্যই আমাকে সকল ধর্মের মানুষ, তারা যারা এই দেশের মানুষ, যারা এই দেশের প্রতিটি নাগরিক, যেখানে আমার সংবিধানে প্রতি মুহূর্তে সমতার কথা বলা হয়েছে, প্রতিটি নাগরিক, সংবিধানে তো ধর্ম বর্ণ নির্বিশেষে কথাটি বারবার রয়ে এসেছে, তো সেখানে এটাকে বাদ দেওয়ার মতো কি কারণ হতে পারে, সেটি আমার কাছে খুব একটি বোধগম্য নয়, বা থাকলে কি অসুবিধা হচ্ছে এটিতে। তো এই নানানভাবে সমালোচনা, আলোচনা, সব কিছুর ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে, এবং স্টেক হোল্ডার যারা রয়েছে, এবং বারবার বলা হচ্ছে হ্যাঁ কমিশন আছে, কমিটি আছে, কিন্তু সমাজের সর্বস্তরের প্রতিটি লোকের যে একটি মতামত রয়েছে, সেটির যাতে আসলে প্রপার রিফ্লেকশন হয়। এবং আমি আশা করছি যে এটি একটি সুপারিশ আকারে এসেছে, ড্রাফট আকারে এসেছে, অনেক ভালো ভালো বিষয় এখানে এসেছে। যেমন আমি দেখলাম যে তরুণদের একটি অংশ 10% রাখা হচ্ছে তরুণদের জন্য, তারা কিন্তু প্রার্থী হতে পারবেন। এটি আমার কাছে মনে হচ্ছে একটি চমৎকার সুযোগ। রাজনীতির যে আধুনিকায়ন, সেখানে তরুণদেরকে আসতে হবে, এবং আধুনিক রাজনীতি, তরুণদের যে মনস্তত্ত্ব, সেটিকে আমাদেরকে বুঝতে হবে। বারবার আমরা কিন্তু সেটিকে যদি ফেল করি, একটি বড় জেনারেশন যাদেরকে আমরা দেখেছি একসময় রাজনীতি বিমুখ, তারা কিন্তু আস্তে আস্তে রাজনীতিতে
তাদের যে আগ্রহ হচ্ছে এই যে এই ধরনের সংস্কার, এটি কিন্তু তরুণদেরকে সংসদ সদস্য হওয়ার বয়স সীমাও 25 থেকে 21 নামিয়ে নেওয়া হচ্ছে, 21 নামিয়ে আনা হয়েছে। এটি আমার কাছে চমৎকার মনে হচ্ছে। একটি নারী সংসদ সদস্যদের জন্য 100টি রাখা হয়েছে, কিন্তু মনোনয়নের ভিত্তিতে সেটি দেওয়া হয়েছে না, তাদেরকে আসলে নির্বাচিত হয়ে আসতে হবে। এটি আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো একটি চমৎকার একটি, এটি আমাদের দীর্ঘদিনের একটা আলোচনা, কারণ আমরা সব সময় সারা জীবন দেখে এসেছি যে সেখানে যে নেপোটিজম, আত্মীয় স্বজন, অমুকের স্ত্রী তমুকের এটাই হচ্ছে আপনার একটি ক্রাইটেরিয়া সংসদ সদস্য, নারী সংসদ সদস্য হওয়ার জন্য, যে আত্মীয় স্বজন হতে হবে, অমুক তমুক হতে হবে, কোনোভাবে কোনো একটি সম্পর্ক সেখানে স্টাবলিশ করতে হবে। তো এই জায়গাটি আমার কাছে মনে হয় যে চমৎকার নির্বাচিত হয়ে আসারটি, কিন্তু 100 আসন আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। এই আসনটি আসলে ফিল ইন করার জন্য সেই ধরনের যোগ্য নারীরা কতটুকু পারবেন, সেই ধরনের পলিটিক্যালি তাদের সেই এডুকেশনটা কতটুকু আছে, কতজন মানুষের ভেতরে সেটি আছে, সেটি একটি বড় বিষয়। সেখানে সংখ্যা বাড়ানো কমানো যেতে পারে। অনেকেই তো পলিটিক্যাল রাজনৈতিক চর্চা করেন, পাশাপাশি আপনারা সাফল্যের সঙ্গে কাজ করছেন, এরকম বাংলাদেশের নারীদের সাফল্য গাথা তো আমরা অনেক সময় শুনি। তার মধ্যে কি 100 আসনের নারী পাওয়া যাবে না? আমার কাছে মনে হয় যে এটি তো শুধু শিক্ষার বিষয় নয়, সেখানে একটি রাজনৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে। আর সেখানে আর সংসদে যারা যাচ্ছেন তারা কিন্তু আইন প্রণয়নের একটি বিষয়। আমাদের একটি দীর্ঘদিনের ধারণা যে এলাকার উন্নয়ন যে কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েন, কিন্তু সংসদে যারা বসেন তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন। তার এলাকার যে উন্নয়ন কার্যক্রম সেটি চালানোর জন্য স্থানীয় সরকার রয়েছে। তো কাজেই সেই আইন প্রণয়নের জায়গা থেকে সেই শিক্ষাটুকু কতটুকু রয়েছে সেটি একটি বিষয়। সেই সাথে সাথে পলিটিক্যাল বিষয়টিও একসাথে, সেটার একটা যে কম্বিনেশন সেটি আসলে কিভাবে হবে, সেটা করার পরে সেটা যদি হয়, পাওয়া যায় যদি 100 জন যোগ্য নারী, সেটা তো খুবই আনন্দের বিষয়। আমাদের জন্য তো তার চেয়ে আনন্দের বিষয় আর কিছু থাকবে না। কিন্তু সংখ্যাগুলোর বিষয় আমার কাছে মনে হয় আপার হাউসে যেমন 105 জন, আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো অনেক ব্যয় বাড়িয়ে দিতে পারে। তারপরেও আমরা বিভিন্ন কৃচ্ছতা সাধনের বিভিন্ন বিষয় দেখছি। এখনকার সরকার যারা রয়েছেন বিভিন্ন বিষয় কিন্তু তারা কস্ট কাটিং এর একটি টেন্ডেন্সি তাদের ভেতরে আছে। তারা চেষ্টা করছেন বিভিন্ন অপ্রয়োজনীয় যে সমস্ত ব্যয়গুলো সেগুলোকে তারা কিন্তু কমে আনার চেষ্টা করছেন। কাজে এখানে আমাদের এই বাইক্যামেরাল যে পার্লামেন্টারি সিস্টেম, এটা কিন্তু অনেক একটা ইনফ্রাস্ট্রাকচার বলেন সবকিছু মিলে এটা একটা অত্যন্ত ব্যয়ের বিষয় এখানে চিন্তা করতে হবে। এই ব্যয়টা কিভাবে কমিয়ে আনা যায় সেটিও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আলটিমেটলি দিন শেষে যেই নিয়ে আলোচনা হচ্ছে, ট্যাক্স হোক, ভ্যাট হোক, যাই ব্যয় হোক না কেন, রাষ্ট্রীয় ব্যয়, সেটি যাবে জনগণ, সাধারণ জনগণের পকেট থেকে। একজন রেস্টুরেন্ট মালিক তিনি যে দামটা বাড়াবেন, খাবারের দাম বাড়াবেন, ভ্যাটটা যে নেবেন, তিনি নেবেন কিন্তু তার কনজিউমারের পকেট থেকে। আলটিমেটলি ভোক্তাকে দিতে হবে, আলটিমেটলি মধ্যবিত্ত সাধারণ জনগণ তাদের পকেট থেকে সেই টাকাটি যাবে। তো কাজেই সেই জায়গার থেকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে জনগণের ট্যাক্সের টাকা, জনগণের কষ্টের টাকা, জনগণের কষ্টার্জিত টাকা, সেটি জানি আমরা কোনোভাবেই ভুলে না যাই। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার মিতি সানজানা যেটি বলছিলেন যে সরকার অনেক জায়গা থেকে তাদের যে খরচটি সেটি কমিয়ে আনার চেষ্টা করছে। সরকার কি এই যে আমাদের মেগা প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে খরচ কমিয়ে আনার চেষ্টা করছে, এবং সেটি কি করলে দেশের কোনো ক্ষতি হবে কিনা? না, ক্ষতি হবে না, এবং চেষ্টা করছে এটাও ঠিক, কিন্তু অধিকাংশ মেগা প্রকল্প তো যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেখানে তার কিছু করার নেই। ভবিষ্যতে নতুন প্রকল্পে নতুন ক্ষেত্রে হয়তো কন্ট্রোলের বিষয় থাকবে। এখানে দেখতে হবে সার্বিকভাবে আমার অর্থনীতির উন্নতি হচ্ছে কিনা, কারণ অর্থনীতির উন্নতি হলে সামাজিক শান্তি বা অন্যান্য কিছু যেমন অগ্রগতি ঘটবে, একই সাথে ওই আমাদের এনবিআরেরও আয় বাড়বে। আমাদের এনবিআরের যদি আয় বাড়াতে হয় তাহলে অর্থনীতিকে সুস্থ হতে হবে, অর্থনীতিতে সকল প্লেয়ারকে তার ভূমিকা পালনের ব্যবস্থা থাকতে হবে। আপনি যথার্থই বলেছেন যে 100 জন মহিলা বা যে প্রার্থী হবে সে প্রার্থীকে সেই ধরনের প্রার্থী হতে হবে যিনি আইন প্রণয়ন করার ব্যাপারে দক্ষ বা ইত্যাদি। কিন্তু সাথে সাথে এটাও দেখতে হবে যে যিনি আইন প্রণয়ন করবেন তিনি যদি তার বেলাটাই ভালো করে দেখেন। যেমন আমরা ওই যে গাড়ির শুল্ক দেওয়ার, একজন সংসদ সদস্যের গাড়ির যে ব্যাপারটা, আমি এখানে মনে করি এটা বিরাট একটা কি বলে বৈপরীত্য একটা ব্যাপার। সেখানেই সংকুচিত হয়ে যাচ্ছে তার ভূমিকা। সেটা হচ্ছে যে 1973 সালে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি দেওয়ার উদ্দেশ্য ছিল যে তখন যুদ্ধবিধ্বস্ত দেশ, এই এমপি সাহেবরা চারিদিকে যাবেন, তাদের জন্য একটা শুল্ক মধ্যে। কিন্তু আমি এটা শেষ করি, এটা 2024 সালের সংসদ সদস্যরা যেখানে
মন্ত্রণালয় থেকেই বলে দেওয়া হলো, প্রস্তাবই দেওয়া হলো যে এবার আর এই সুযোগটা থাকবে না। সেখানে উনি নিজেই যেহেতু আইন তৈরি করেন, তা তিনি ওই আইনটা করে নিলেন না এটা থাকবে। এতে হয় কি- রাজনীতিবিদরা না, জনগণের না, না, এত না, সেবা করবে, তারা এটা পয়েন্টটা- শুধুমাত্র গাড়িও না, এই আনতে পারবেন পয়েন্টটাই না। হিসাব কি করতে হবে, বলবেন আপনি? পয়েন্টটাই হিসাব করতে হবে। জি। সেটা হচ্ছে এই, জনগণ এটা বলতেই পারে যে আপনি আপনার বেলায় কর মাফ করতে পারেন, মানে শুল্ক দেবেন না বলেন, আর আমার বেলায় আপনি আইন করে কর আরোপ করেন। হ্যাঁ, এখানে আমি বলছি যে আন্ডারস্ট্যান্ডিংটা সকলের মধ্যে ওয়েল আন্ডারস্টুড হতে হবে, যে আপনি আপনার নিজের বেলায় শুল্কর ব্যাপারে আপনি কিছু বলছেন না, বলছেন যে আমার দেওয়া লাগবে না, কিন্তু অন্যদের বেলায় দিচ্ছেন। তাই এই আমরা ভ্যাটের ব্যাপারে আমার পার্ট হচ্ছে ভ্যাটের, এখানে একটু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়ে গেছে আর কি, উনি সংসদের উপর বলছেন, আমি এদিকে বলছি, ঠিক আছে। এইখানে ভ্যাটের বিষয়টা হচ্ছে যে আবার বলি, এটা একটা পরোক্ষ কর, সকলকে টাচ করে, এবং যে 100টা আইটেম দেওয়া হয়েছে সেই আইটেমের ভিতরে তার ক্লাসিফিকেশন করলে দেখা যাবে যে কিছু আছে সকলকে টাচ করে, এটা ঠিক, কিছু আছে বিশেষ পণ্য, লাক্সারি আইটেম, লাক্সারি আইটেম। তো তাকে উনি যদি চান যে আমি যে লাক্সারি আইটেম যে বেশি ইয়ে করছে তার উপরে আমি একটু কর বাড়াই, কিন্তু সেইটা তো হয় না। বাজারে গেলে তো আপনাকে নিশ্চয়ই বলবে না, ও আপনি গরিব মানুষ, আপনার বেলায় ইলিশ মাছের দাম এত। আর ওতে ইকোনমিতে যখন সবাই একসাথে চলাচল করে তখন ওই প্রয়োগটাও সেইভাবে হতে হয়। এই জন্যেই এটা সবসময় ওরা যে আরোপ করেছে বলি যে ওখানেই বসে থাকবে তা না, ওই জনদাবির পিছনে তাদের এটা রিফ্লেক্ট করতেই হবে, করবে, ব্যাখ্যা করতে হবে। এবং আমি মনে করি যে সেটা ওনারা এই সময়টাতে এইভাবে বেছে নেওয়াটা হয়তো তাদের যুক্তি পাল্লা আরও বেশি হতে হবে। এটা ঠিক যে ইকোনমিতে রেভিনিউ আর্ন হতে হবে। আমাদের এই যে আমরা ট্যাক্স জিডিপি রেশিও বলতেছি 7.5%, এখন মাত্র এটা হওয়া উচিত 15%। তাই এই যে ডিফারেন্সটাই বলে যে এই অর্থনৈতিক বৈষম্য আছে। কারণ বেশ কিছু লোক আপনার কাছে ভিন্ন একটা প্রসঙ্গ জানতে চাই, এই যে আমাদের অনেক মূল্যস্ফীতি, আমি বললাম যে খাদ্য মূল্যস্ফীতি 14% উপরে, এটির লাগাম কিভাবে টানবে সরকার? এটা খাদ্য পণ্যগুলোর ব্যাপারে যদি কিছু আমদানি নির্ভর হয়, সেখানে যদি বাইরে বহির্বিশ্বে ওটার দাম বেড়ে থাকে, তাহলে তো ওটা ওইভাবে ঠিক করতে হবে, করা যাবার ব্যাপার। আরেকটা হচ্ছে দেশের ভিতরে যে ভূমিকা, যে সরবরাহকারী বা এখানে কোনো সমস্যা করছে কিনা। যেমন আমি সাধারণভাবে বলি, রাজশাহীতে যে আলু হয়তো 10 টাকায় বিক্রি হচ্ছে, ফড়িয়ারা নিয়ে আসতেছে, সেই আলু যদি আপনার কাওয়ারান বাজারে 40 হয়, তো তার মানে 10 আর 40 এই 30 টাকাটা কার পকেটে যাচ্ছে? এখানেই রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্ন, এখানেই সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি হাতিয়ার এখানে, যে তাকে এটা ফিল আপ করতে হবে যে এই 30 টাকা কোথায় যাচ্ছে। এই 30 টাকা হবে কেন? দাম করতে হবে, কিন্তু ফিল আপ করা হচ্ছে না, করতে হবে না, এটা না করলে ব্যর্থতা তার। এবং এই জন্যই তো এখানে এই প্রশ্নটা, যে আপনি একটা বলতে পারেন যে হ্যাঁ এটা বিদেশ থেকে আনা জিনিস, আমার এর দাম ওখানে বেড়েছে, ডলারের দাম বেড়েছে, ইত্যাদি ইত্যাদি, আমি এই জন্য এটা পাচ্ছি না। কিন্তু এমন কিছু কারণ থাকে যদি, যেটা আপনার নিয়ন্ত্রণ করার ব্যাপার আছে, আপনার দেখার ব্যাপার আছে। আমি যেমন মনে করি অনেক রাজনৈতিক দলগুলো আপনি দেখেন বললে বৃদ্ধি কেন এই কথা বলছে, কিন্তু সেই বৃদ্ধিতে তার দলের লোকেদের কোনো ভূমিকা আছে কিনা সে ব্যাপারে কিছু বলছে না। এটা তো দেখতে হবে, তো এটা আত্মসমালোচনা করতেই হবে যে কেন বাড়তেছে, কেন বাড়ার কারণগুলো কোথায়, কি এখানে কি সরবরাহের সমস্যা, না এখানে ওই মজুদদারের সমস্যা, না এখানে অন্য ধরনের সমস্যা। এই সমস্যাগুলো এখন সেই সমস্যাগুলো ধরবার জন্যই হয়তো এক এক রেটে এক এক স্কেলে হয়তো এই যে আপনি বলছেন এই যে 100 পণ্যের বাড়ানো হয়েছে, এটার কিন্তু অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিতে একটা প্যারিটি আনা, যে বেশি খাবে, যে বেশি করবে সে বেশি কর দেবে, আর যে কম খাবে সে কম দেবে, এইটা ভাবাতে। কিন্তু এইটা প্রয়োগ করতে গেলে তো সকলকে সেইভাবে এক পারে আনতে হবে, না এনে আপনি বলতে থাকবেন ও যিনি অতি ধনী লোক তার কাছে 7.5% না 15 হয়েছে, এটা কিছু না। কিন্তু ওই 7.5-15 হওয়াটা একজন দরিদ্র, একজন ভিখারির জন্য, একজন মধ্যবিত্তের জন্য এটা তো অত্যন্ত কঠিন। এখন আইনের ভিতরে তো আমি দুই ভাগ করতে পারছি না। এই জন্যই উচিত ডাইরেক্ট ট্যাক্সের উপরে জোর দেওয়া, ডাইরেক্ট ট্যাক্স, যা আপনি এত আয় করছেন আপনি দেন। সেখানে তো
ঠিক মতন কর্মসূচি দিই, ঠিক মতন হচ্ছে না। আমার সবাইকে ডাইরেক্ট আইনের আওতায় আনা যাচ্ছে না, ট্যাক্সের আওতায় আনা কর যাচ্ছে না। দিচ্ছে না, জি, কর না দেওয়াতে এখন অন্যকে কর আনতে পারা না পারার ব্যাপারেও এখানেও প্রশ্ন। সেটা তো করদাতাকে করদাতা বানানো এনবিআর এর একার দায়িত্ব না, সম্ভব না। ও তো যেই ধরবে যে আপনি দিচ্ছেন না কেন ইত্যাদি। কথা হচ্ছে এখানে সকলকেই শতপ্রণোদিত তো হয়েও করতে হবে। আবার আমি শতপ্রণোদিত করদাতা হতে গেলে আপনারও উচিত, এনবিআর এর, আমাদের এনবিআর এর উচিত সেই পরিবেশ তৈরি করা। সেখানে যদি ওই ছাগল কাণ্ডের কথা বা যাদের কথা বললেন, সে যদি ওখানে বসে বসে একটা প্যাচ দেয়, মানে আমার কর দেওয়ার ব্যাপারে যদি কঠিন করে ফেলে, তো তাহলে তো আমি তো চলে যাব। সেই জন্য উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে। ছাগলকাণ্ডের মতিউর রহমান তিনি হচ্ছে একটা আলামত মাত্র, এরকম অনেক মতিউর রহমান রয়েছে এনবিআরে আমরা জানি। পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে এনবিআর চাই। না, অনেক জায়গায় আছে। জি, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমরা। যদি সংবিধান সংস্কারের কথা বলি, সংবিধান সংস্কার কমিশন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলছে। পাশাপাশি যে নির্বাহী বিভাগগুলো রয়েছে তাদের ক্ষমতার ভারসাম্য দরকার বলে আপনি মনে করেন না? অবশ্যই নিশ্চয়ই আছে। আর কয়েকটা কমিটি আছে দেখবেন, তাদের কাজ এইগুলো, তারা এগুলো বলবে যে যেমন এখানেই দেখেন, এখানেই এনবিআর রেভিনিউ আর্ন করবে, কিন্তু সে যদি আরবিট্রারি করে, তারে যদি আমি জবাবদিহির আওতায় না আনি যে তুমি এই সময় কেন এটা করলা, অথবা তুমি এইগুলো আদায় করছো না কেন। আমার সারা বিভিন্ন সিটি কর্পোরেশন বা সব মিলে প্রায় 4 লক্ষ লোকের বাড়ি আছে, বাড়ি যারা প্রত্যেকেই করযোগ্য বা কর দেওয়ার কথা, কিন্তু আমরা টিনের হিসাব দেখতেছি, রিটার্নের হিসাব দেখছি মাত্র 35 লাখ। কথার কথা, তার মানে এই লোকগুলো দিচ্ছে না কর, দেখা যাচ্ছে চোখের সামনে। এখন এনবিআর এর উচিত হচ্ছে ওইগুলোকে ধরা এবং আদায় করার চেষ্টা করা। এটা যেমন এনবিআর এর দায়িত্ব, তেমনি ওই বাড়িওয়ালাগুলোর যে সমিতি আছে, যে ইয়ে আছে, তাদেরও উচিত একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করা। কেন দরকার আমি আন্দোলনটার কথা বলছি, সেটা হচ্ছে 5 জন লোকের ভিতরে শুধু 2 জন যদি কর দেয় আর আপনার টাকা লাগে যদি 500, তাহলে 250 টাকা করে। আচ্ছা, এই 5 জন লোকের ভিতরে 3 জন যে দেয় না, তার তো কিছুই দিতে হচ্ছে না। কিন্তু ওই 5 জনই যদি কর দিত, তাহলে 100 টাকা করে হয়ে যেত। অর্থাৎ ওই 3 জন দেয় না বলেই এদের কিন্তু 250 টাকা করে হচ্ছে। সেই জন্য ওই 3 জনকে ধরার জন্যে এই 2 জনেরও এখন সোচ্চার হওয়া উচিত যে তুমি দেও না বলেই আমার আজকে বেশি কর দিতে হচ্ছে, তুমি দেও না বলে তোমাকে ধরবার জন্য, ধরার নামে আমার উপরে এসে অত্যাচার হচ্ছে। যেমন এখানে এই যে ভ্যাট এই যে এতটা বাড়ানো হয়েছে, ম্যাক্সিমাম ব্যবসায়ী বা অনেকেই ভ্যাট আপনার কাছ থেকে নিচ্ছে। আমরা কিন্তু সবাই ভ্যাট দিচ্ছি যখন যা কিনছি, কিন্তু ওই টাকাটা উনি দিচ্ছেন না, মানে রাষ্ট্রের কাছে যাচ্ছে না বলে সেই টাকা কমানোর নাম করে ভ্যাট সবার উপরে বাড়াই দিচ্ছেন, দিয়ে আমাকেই দিতে হচ্ছে, আমি দেই বলেই আমাকে দিতে হচ্ছে। আর যারা দেয় না তাদের যদি কেউ কিছু না বলে, তো তাহলে তো এটা সমতার আসলো না, অর্থনৈতিক বৈষম্য ঠিক অসামঞ্জস্যতা, যার ফলে আমাদের এখানেও দরকার আমাদের মানসিকতার, দায়িত্ববোধের। তা না হলে এই কঠিন করে 7.5% ভ্যাট 15% বাড়িয়ে দিয়ে আই ক্যান নট মেক এনি জাস্টিস। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলছিলাম ক্ষমতার ভারসাম্যর কথা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর কথা, পাশাপাশি উঠে এলো যে অন্য যে নির্বাহী বিভাগগুলো রয়েছে তাদেরও ক্ষমতার ভারসাম্য দরকার। বিচার বিভাগের কি অবস্থা, এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্যটিকে দেখছেন, যে সংবিধানের আর্টিকেলটি পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটি নিয়ে কি বলবেন? না, এখানে আসলে আমি মনে করি যে অবশ্যই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটি প্রয়োজন রয়েছে, এবং বিচার বিভাগের যে স্বাধীনতার জায়গাটি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে একজন মানুষের জন্য শেষ আশ্রয়স্থল সেটি হচ্ছে বিচার বিভাগ, এবং আমরা জানি যে একটি রাষ্ট্রের যে প্রধান যে বিষয় সেটি হচ্ছে আইনের শাসন। আইনের শাসনটি আসলে একটি ধ্রুবতারার মতো, সেটি আসলে আমাদেরকে পথ দেখায় যে যতই ক্ষমতার পালাবদল হোক না কেন, আইনের শাসনটি যখন ঠিক থাকে, তার মানে দেখা যায় যে সরকার তিনিও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, কোনো ব্যক্তি তিনি কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। এই বিষয়গুলোই কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটি রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজে সেখানে অবশ্যই ক্ষমতার ভারসাম্যটি সর্বস্তরে, প্রত্যেকটি আসলে লেয়ারে লেয়ারে সেটির প্রয়োজনীয়তা অনেক। সেই সাথে সাথে সেপারেশন অফ পাওয়ার, যেটি আমরা জানি যে জুডিশিয়ারি আলাদা, লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, এই যে 3টা বডি, তারা যাতে স্বাধীনভাবে আলাদা আলাদা করে কাজ করতে পারে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এবং থিওরিটিক্যালি সেগুলো থেকে গেলেও প্র্যাকটিক্যালি কিন্তু সেটির আসলে কোনো ধরনের কোনো প্রতিফলন আমরা দেখি না। তো বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা
বলেন যে তারা জনতার সরকার, এবং অবশ্যই তারা যদি সত্যি সত্যি জনতার সরকার হয়ে থাকেন, জনগণের সরকার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই প্রমাণটি তাদেরকে এবার দিতেই হবে। এবং এই যে সংস্কারগুলো সেটি যাতে শুধুমাত্র থিওরিটিক্যালি সেটি যাতে বইয়ের পাতার ভেতরে থেকে না যায়, সেই বিষয়টিকে মাথায় রেখে এই পরিবর্তনগুলো সাধিত করতে হবে। এবং শুধু কমিশন কমিটি নয়, এই কমিশন কমিটির সাথে সেখানে যাতে জনগণ যাতে আসলে পার্টিসিপেট করতে পারে। এই যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মাঝখানে মধ্যে জনগণের আসলে কতটুকু পার্টিসিপেশন হচ্ছে সেটি আমাদের দেখতে হবে। স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, এবং প্রতিটি পরিবর্তনের ক্ষেত্রেই কিন্তু আসলে একটা সুপারিশগুলো ওনারা যখন দিচ্ছেন স্টেক হোল্ডারদের সাথে বসা, কথা বলা, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এবং সর্বস্তরে ক্ষমতার ভারসাম্যের জন্যই কিন্তু আমরা এই বাইক্যামেরাল যে সিস্টেমটি সেটিকে আসলে আমরা স্বাগত জানাতে চাই। এবং এখানে আরেকটি বিষয় যে আমার থিওরিটিক্যালি বাইক্যামেরাল থাকলো, কিন্তু আমি আপার হাউস আমি চললাম আসলে আমার সেই লোয়ার হাউসের কথা মতো, নিম্নকক্ষের কথা মতো, বা তারা সেখানে ডমিনেট করলো। অনেক দেশেই দেখা যায় যে আপার হাউস তারা অনেক উইক, কাজেই সেই অনুমোদনের জায়গাটি যে তারা ল তৈরি করলো তাদের ফেভারে, সেটি আবার আপার হাউসে যে অনুমোদন হয়ে গেল। শুধুমাত্র নামমাত্র একটা শ্যাডো আপার হাউস থাকলো, আসলে তাদের অনুমোদন করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই। সেটি যাতে না হয় এই বিষয়গুলোকে আসলে মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিক্যালি সেটির প্রতিফলন। আপনি জনগণের সম্পৃক্ততার কথা বললেন, একেবারে শেষ প্রশ্ন। আমরা 5ই আগস্টের পরে দেখছি যে আমাদের জনগণ অনেক সোচ্চার, এবং সোচ্চার থাকতে থাকতে কিছু জায়গায় পরিলক্ষিত হচ্ছে আমরা মব ইনজাস্টিস, অনেক ধরনের মবক্রেসি হচ্ছে। এটিকে আইনে কি বলে? দেখুন, প্রথমেই এটা তো কোনো স্মুথ ট্রানজিশন হয়নি। আমি এটাকে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান, যেই নামে এটিকে অভিহিত করেন না কেন, এই যে 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, সেই অবস্থাতেও আমি মনে করি যে আপনি দেখেন যে লস অ্যাঞ্জেলস, এখানে আমেরিকাতে সেখানে কারফিউ দিতে হচ্ছে, যে এখানে দাবানলের কারণে একটা ন্যাচারাল ক্যালামিটির মধ্যে কিভাবে আসলে মানুষ সেখানে অসহযোগিতা এবং নানা ধরনের নানা ঘটনা ঘটছে, সেখানে অরাজকতা। তো সেই হিসেবে আমি মনে করি যে 4 দিন সরকার না থাকা অবস্থায়ও বাংলাদেশে আমি মনে করি যে যথেষ্টই জনগণ তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আগামীতেও তারা দিবেন। কিন্তু এই মবক্রেসি, এই ধরনের যে ঘটনাগুলো, মব ইনজাস্টিস যেগুলো, মব ভায়োলেন্স যেটিকে আমি বলবো, কোনো অবস্থাতেই সেটি আসলে অ্যাকসেপ্টেবল না। এবং প্রথমেই কিন্তু যে কথাটি, সরকারের প্রথম কাজই কিন্তু আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটি, সেটিকে কন্ট্রোল করা। আমার মতে যে একদম প্রাইমারি যেগুলো বিষয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল অ্যান্ড অর্ডার। বাংলাদেশের প্রতিটি নাগরিক তারা যাতে নিরাপদে থাকে, বাংলাদেশের আদিবাসী সে যাতে নিরাপদে থাকে, বাংলাদেশে একজন হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন আমাদের ভাই বোন তারা যাতে নিরাপদে থাকে, প্রতিটি মানুষ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি মানুষ যাতে নিরাপদে থাকে, সেখানে ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে সাধারণ মানুষ তারা যাতে কিনে খেতে পারে বেসিক যে জিনিসগুলো, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ভ্যাট বলি, ট্যাক্স বলি, আলটিমেটলি সব কিছুর ভার বহন করতে হয় এই জনগণকে, যেই সরকারই আসুক না কেন ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকার হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা যেই হোক না কেন। তো কাজেই সেখানে কিন্তু আমার এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই রাশটি টেনে ধরতে হবে। কারা এটির সাথে জড়িত, মধ্যস্বত্বভোগী কারা, কাদের কারণে দাম বাড়ছে, কেন একটা প্রান্তিক চাষি তিনি কেন তার ন্যায্য মূল্য পাচ্ছেন না, তাকে কেন তার জিনিসপত্র পুড়িয়ে দিতে হচ্ছে দুঃখে কষ্টে না পেয়ে ন্যায্য মূল্য, মধ্যস্বত্বভোগী কারা, তাদেরকে চিহ্নিত করা, ওই সেটির সাথে ল অ্যান্ড অর্ডার সবকিছু একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। কাজে এই দুইটি বিষয়কে গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটি আসলে আশা। যেহেতু মানুষের আসলে অনেক আকাঙ্ক্ষা, জনতার সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি কিন্তু করে দেখাতে হবে। বারবার সেটি বলতে চাই যে থিওরিটিক্যালি না কোনো কিছু, যে আমি লিখলাম বললাম ভালো ভালো কথা, বায়বীয় কথা, সেটি না বলে আসলে আমার মনে হয় যে কার্যক্ষেত্রে সেটি করে দেখানো সেটি বেশি ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বললেন। ভ্যাট ট্যাক্সের যে জটিলতা, সেটি সমাধানের জন্য সরকার নিশ্চয়ই কার্যকরী পদক্ষেপ নেবে। পাশাপাশি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন তারা যে সুপারিশগুলো দিয়েছে সেটি ভীষণই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বাংলাদেশে আমরা তার প্রতিফলন নিশ্চয়ই দেখতে পাবো। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।